স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে কমপ্লিট শাটডাউনে নেমেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে সারা দেশ থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে লং মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। সকাল থেকে কড়া নিরাপত্তায় রাজস্ব ভবনে প্রবেশ করতে হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। 9টার আগে অফিসে প্রবেশ করতে গেলে এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বাক বিতণ্ডতায় জড়ান তারা। রাজস্ব ভবন ঘিরে রেখেছে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা। মার্চ টু এনবিআর কর্মসূচিতে ঢাকার বাইরে থেকে ব্যাট, কাস্টমস, আয়কর বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব ভবনে আসতে শুরু করেছে। আজ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সকল কাজ বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, আমরা দেখেছিলাম কিভাবে বারবার মিথ্যাচারের মাধ্যমে এই আন্দোলনের ন্যায্যতার জায়গাটিকে আবারও ধ্বংস করার পায়তারা করা হয়েছে। আমাদের আন্দোলনের শুরু থেকে চেয়ারম্যানকে অপসারণ করার কোনো দাবি আমাদের ছিল না। উনি ওনার নিজের কার্যক্রমের মাধ্যমে উনি আমাদের দাবিতে অন্তর্ভুক্ত হয়েছে। কমপ্লিট শাটডাউনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কমপ্লিট শাটডাউন পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা, আমাদের বিস্তারিত জানাবেন। সকাল থেকে শুরু হয়েছে তাদের এই কর্মসূচি, আন্দোলন কর্মসূচি সকাল 9টা থেকে। ঢাকার বাইরে থেকে আজকে যারা বিভিন্ন মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আসছেন, একে একে আসছেন। একটু আগে গাজীপুরের করঞ্চল থেকে এসেছেন একটি দল। তারা মূলত এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে এখানে তারা যোগ দিয়েছেন। আজকে মার্চ টু এনবিআর কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। আজকে তারা আমাদেরকে জানিয়েছে সকাল থেকে তারা এখানে তাদের বক্তব্যগুলো পেশ করছেন। এনবিআর এর ভেতরে তারা প্রবেশ করতে পারছে না এবং এই আন্দোলনকারীরা তারা বাইরে এনবিআর এর মূল ফটকের বাইরে তারা অবস্থান নিয়ে যে এখানে বসে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরছেন। তারা জানিয়েছেন যে তারা যে কোনো সময় সরকারের সাথে এই আন্দোলন, তাদের যে আপত্তি সেগুলো নিয়ে আলোচনা করতে চান, তবে তারা যে কোনো সময় তারা বসতে চান, এই সমস্যাটির সমাধান করতে চান। মূলত তারা যেটি 4টি দাবি তারা আজকে গত কয়েকদিন ধরে তারা যে দ্বিতীয় দফায় আন্দোলনে নেমেছেন 4টি দাবিতে। মূলত প্রথম দাবি তাদের যে এখনকার যে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান তার অপসারণ চান। তার অপসারণের তারা চাচ্ছেন, কারণ মূলত আজকের যে আন্দোলনে এই পর্যায়ে এসেছে এটি তাদের ভাষায় এটি তার কারণে এই অবস্থায় এসেছে। তাই তারা এই আন্দোলন বা তাদের আজকের এই অবস্থানের জন্য তারা সেই এনবিআর চেয়ারম্যানকে দায়ী করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রথম দফায় যখন এনবিআর এর এই আন্দোলনটি তারা করেছিল সেই সময় তারা সরকারের আশ্বাসে, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলনটি প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় দফায় তারা নামতে বাধ্য হয়েছে। কারণ ইতিমধ্যে যে আলোচনা শুরু হয়েছে বা আলোচনা করছে সরকার, যে কমিটি করেছে নতুন করে এনবিআর সংস্কারের জন্য যে আলোচনা শুরু হয়েছে, সেখানে তারা যাদেরকে রেখেছেন তারা বিতর্কিত। তারা বলছেন যে তারা এনবিআর এর চেয়ারম্যানেরই লোক, ফলে যে কমিটিটি করা হয়েছে তারা সেটি প্রত্যাহার চান এবং তারা একটি যৌক্তিক সংস্কারের মাধ্যমে এনবিআর এর যৌক্তিক সংস্কার চান, যৌক্তিক আলোচনার মাধ্যমে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই হত্যার বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 3 দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টায়। এতে মূল বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এর আগে
সকল আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতাকর্মীরা মূল বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা বলছেন, আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নায়েবে আমির মুফতি রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা সমাবেশ চলছে। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সমাবেশ শুরু হয়েছে কিনা এবং জনসমাগম কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ফারাহ, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ, সেই সমাবেশ শুরু হয়েছে ঠিক সকাল 10টায়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়েই কিন্তু আজকের যে মহাসমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন, বলা যায় প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের যেই মাঠ, সেই মাঠে এসে সমবেত হয়েছেন এবং তারা এই বিভিন্ন নেতাকর্মীরা যারা মূল মঞ্চ থেকে বক্তব্য রাখছেন সেই বক্তব্য শুনছেন। যদিও এখন পর্যন্ত কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টায়, অর্থাৎ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম কিন্তু এখানে আসবেন এবং তিনি আসলে আজকের যে মহাসমাবেশ, সেই সমাবেশের মূল বক্তব্য রাখবেন। এখানে আগত যে নেতাকর্মীরা আছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটা বলছেন, আসলে তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন কখন তাদের নায়েবে আমির এই মূল সভাস্থলে এসে পৌঁছাবেন এবং তিনি তার যে দিক নির্দেশনামূলক বক্তব্য, সেই বক্তব্যটি রাখবেন। আর পাশাপাশি নেতাকর্মীরা এও বলছেন যে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, বাংলাদেশ যে ন্যায্যতা সাম্যতার ভিত্তিতে যে বাংলাদেশ বিনির্মিত হওয়ার কথা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। আর তারা দাবি জানাচ্ছেন আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ন্যায্যতা সাম্যতার এবং সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে এবং অংশগ্রহণ করবে, এমন আশার কথাও কিন্তু তারা বলছেন। ফারহা, মূল আনুষ্ঠানিকতা শুরু হলে হয়তো নতুন কোনো তথ্য আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। ফারহা, ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে করোনা ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে চিকুনগুনিয়াও, বাড়ছে রোগী। বিশেষজ্ঞরা বলছেন 3 রোগের লক্ষণে মিল থাকায় সতর্ক হতে হবে চিকিৎসায়। মৃত্যু কমাতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে জোর দিচ্ছেন তারা। চলতি বছর দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 500, বাড়ছে ডেঙ্গু রোগীও। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর আক্রান্ত 9,000-এর বেশি মানুষ, আর মারা গেছেন অন্তত 40 জন। দেশের হাসপাতালগুলোতে জ্বর, শরীর ব্যথা এমন নানা সমস্যা নিয়ে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। 3 দিন ধরে জ্বর, কিছু খাওয়ার না, মুখ তিতা, গিরায় ব্যথা ফুলে গেছে, দেখছেন ফুলে গেছে। অনেকজন পরীক্ষার টেস্ট দিছে, পরীক্ষা করাইছি, অনেক পিচ্চিটারও জ্বর। চিকিৎসকরা বলছে দেশে করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ। এসব রোগের লক্ষণেও আছে মিল। সাধারণত ডেঙ্গু, চিকেনগুনিয়া জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে এবং গায়ে ফুসকুড়ির মতো লাল লাল ছোপ ছোপ দাগ ওঠে। কোভিডের লক্ষণ দেখেন, সেখানে মূলত দেখা যায় যে নাকের সর্দি থাকে, হাঁচি থাকে, কাশি থাকে, জ্বর তো থাকবেই। চিকিৎসকের কাছে যখন আপনি 5ম দিনের মধ্যে যাবেন, তখন চিকিৎসকই সিদ্ধান্ত নেবে যে ওনাকে ডেঙ্গু টেস্ট করাবেন নাকি কোভিড টেস্ট করবেন। জনস্বাস্থ্যবিদরা বলছেন রোগী শনাক্তে ঢাকার বাইরে ভ্রাম্যমাণ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করতে হবে। তৃণমূল পর্যায়ে একজন মানুষ যেন সন্দেহ হলেই ডেঙ্গু পরীক্ষা করতে পারে, সরকারি যেই হার, সেই হারে সেটা ব্যবস্থা করতে হবে। গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কেন্দ্র হতে পারে। রোগীর সংখ্যা হয়তো আমরা শনাক্ত হবে বেশি, মৃত্যুর হার কিন্তু অনেক কমে যাবে। দেশে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে এবার 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশটির নৌহাওয়া সেবার সমুদ্র বন্দর ব্যবহার করা যাবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য সহ প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত। শুক্রবারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে ওই 9 ধরনের পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই।
ইরান যদি পারমাণবিক কার্যক্রমে অগ্রগতি ঘটায় তাহলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এর আগে ন্যাটো সম্মেলনেও ট্রাম্প এই কথা বলেন। তবে ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন ট্রাম্প। তার বিশ্বাস শেষ পর্যন্ত ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে যুক্তরাষ্ট্রের। এদিকে তেহরান জানিয়েছে চুক্তি চাইলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে ট্রাম্পের অশোভন ও অগ্রহণযোগ্য মন্তব্য বন্ধ করতে হবে। শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেছিলেন তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি কুৎসিত ও লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন আরাকচি। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।